সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচ সহ সবজির বাজারে স্বস্তি ফিরলেও চড়া ডিম, মুরগি ও মাছের দাম মূল্য নিয়ন্ত্রণে তদারকি জোরদারের দাবি ক্রেতাদের। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়লেও কাটেনি সংকট, অব্যাহত লোডশেডিং, 2-3 দিনে পরিস্থিতি স্বাভাবিকের আশ্বাস জ্বালানি মন্ত্রী। এবং রংপুরে নদ নদীর পানি ওঠানামায় কাটেনি তিস্তাপাড়ের দুর্ভোগ, পানিবন্দী শত শত পরিবার, অনিশ্চয়তায় আমন চাষিরা, জরুরি সহায়তার দাবি। আমন্ত্রণ চ্যানেল এস দেশের কথায়, সাথে আছি আমি জয়নুল আবেদিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী ঢাকা সহ সারা দেশের কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম, মুরগি ও মাছের দর। গত 3 দিনে বেনাপোল দিয়ে প্রায় 65 টন কাঁচা মরিচ আমদানি হওয়ায় দাম কমে প্রতি কেজি 180 থেকে 200 টাকায় নেমেছে। এছাড়া বাজারে অধিকাংশ সবজির দাম কিছুটা কমলেও বেগুন ও টমেটোর দাম এখনও চড়া। অন্যদিকে সরবরাহে ঘাটতির অজুহাতে ফার্মের ডিমের দাম ডজনে 10 থেকে 15 টাকা বেড়ে 150 থেকে 155 টাকায় ঠেকেছে। একই সঙ্গে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায় এবং লেয়ার মুরগির কেজি পৌঁছেছে 380 টাকায়। তাছাড়া চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন ও আদার দাম এখনও সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক পর্যায়ে পৌঁছায়নি। একই সঙ্গে চাষের মাছ কেজি প্রতি 20 থেকে 30 টাকা বাড়ায় অস্বস্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা। মাছের দাম বাড়ছে তো এর জন্য কাস্টমার কম। আগে যে 2 কেজি নিতে হয় না 1 কেজি না, কারণ মাছের দাম বাড়ছে তার জন্য। একটু চড়া 1 কেজি ওজন ইলিশ মাছ 2500 টাকা কেজি, আর হাফ কেজি হলে 1800 টাকা কেজি। এই যে আড্ডি দেন না ভাই, আড্ডি ফালাইয়া কাস্টমারের বলতে দেন, কাস্টমার বিষ আনেন আমার দোকানে। আর দেন অন্য দোকানে বসে হয়েছে, দেন বসে হয়েছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ডিমের দাম ডজনে 25 টাকা করে বাড়ছে। আগের তুলনা থেকে এখন ডিমের দাম 150 টাকা ডজন চলতেছে, 370 টাকা কেস চলতেছে। থেকে কিছুটা বাড়ছে। আর মানুষ, আমাদের সেলও কম, মানুষ আগের মতো বাজার করে না। পেঁয়াজ প্রতি কেজি 10 টাকা করে বাড়ছে, আলু 10 টাকা করে বাড়ছে। এখন কাস্টমার এখন বাজারে অনেক কম আসে। বেচা কিনা সেরকম একটা না, বন্দর বাজার তো এর লেগে একটু ড্যাম আর কি। গত সপ্তাহের তুলনায় আজকে একটু মাছের দাম আমদানিও কম এবং মাছ তুলনামূলক মাছ বাজারে সেরকম কোনো মাছ নাই। 300 টাকা, কই মাছ 180 টাকা, তেলাপিয়া 180, পাঙ্গাস 190। এখন ভারত থেকে প্রচুর পরিমাণে কাঁচা ঝাল আমদানি হচ্ছে, এই জন্য 200 টাকা করে পাওয়া যাচ্ছে। তো 200 টাকা কেনাটা আমাদের অনেকের জন্য অনেক বার্ডেন আর কি। 1 কেজি 180 টাকা, গত কয়েকদিন আগেও কিন্তু 400 টাকা দাম ছিল। তা আমরা এইমাত্র শুনলাম যে ভারত থেকে নাকি কাঁচা ঝাল আমদানি হচ্ছে। 300 টাকার উপরে আপনার ঝালের দাম হয়ে গেছিল, এখন একটু কমছে। আজকে বাজারে 200 টাকা করে আপনার ঝালের কেজি পড়ছে। ইন্ডিয়াতে আমদানি হলে আপনার কাছে কাঁচামালের দাম কমে, কিন্তু আমদানি যখন না হয় তখন বাংলাদেশে সংকট দেখা যায় এবং কাঁচা ঝালের দাম বেড়ে যায়। দর্শক, রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম রাব্বানী। রাব্বানী, কাঁচা বাজারের বর্তমান অবস্থাটা কি? ধন্যবাদ আপনাকে। সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানী কাঁচা বাজারগুলোতে অনেক ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। তবে ক্রেতারা বাজারে এসে তারা বলছেন যে অনেক নিত্যপণ্য দাম কিন্তু তাদের নাগালের বাইরে। আমি সকাল থেকেই এই 12 নম্বর সেক্টরে একটি কাঁচা বাজারে অবস্থান করছি। আমি অনেক ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। আমি বাজার ঘুরে দেখেছি যে পোলার চাল কিন্তু বেড়েছে 80 থেকে 100 টাকা, মিনিকেট চাল কিন্তু বেড়েছে 10 থেকে 20 টাকা। ডিম কিন্তু পার ডজনে 20 থেকে 25 টাকা বেড়েছে। মাছের দাম কিন্তু 50 থেকে 60 টাকা বেড়েছে। তো কাঁচা বাজারের দিকে বা কাঁচা সবজির দিকে যদি আপনাদেরকে বলি, তাহলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু কাঁচা সবজির দাম অনেকটা আগের মতো রয়েছে। তবে কাঁচা মরিচ কিন্তু গত সপ্তাহে অনেক ঝাঁঝালো ছিল। এই মরিচ কিন্তু এই সপ্তাহে পার কেজিতে 100 টাকা কমেছে। তবে আমরা অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে বাজারে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এসে অনেক বাড়তি অর্থ যোগান দিতে হচ্ছে। এটা মধ্যবিত্ত পরিবারের জন্য অনেকটাই কষ্টদায়ক। তবে বিক্রেতারা কিন্তু বলছেন যে পাইকারি বাজারে ঊর্ধ্বগতি থাকার কারণে এই খুচরা বাজারে কিন্তু তার প্রভাব পড়েছে। তবে সব মিলিয়ে আমরা বলতে পারি যে বাজারের যোগান যদি স্বাভাবিক থাকে তাহলে নিত্যপণ্যের এই যে দাম কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। তো এই ছিল আমার কাছে কাঁচা বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ রাব্বানী।
দর্শক, বেনাপোল থেকে আমদানিকৃত কাঁচামরিচ নিয়ে আমাদের সহকর্মী তামিম হোসেন সবুজ জানাচ্ছেন সবশেষ খবর। আপনি জানেন যে ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে কিন্তু দেশের বাজারে হঠাৎ করে কাঁচামরিচের দাম আকাশচুম্বী হয়ে যায়, যার ফলে কিন্তু পার্শ্ববর্তী দেশে ভারত থেকে 30,000 মেট্রিক টন কাঁচামরিচ 69 জন ব্যবসায়ী অনুমোদন পেয়ে থাকে বাংলাদেশে আমদানি করার। ইতিমধ্যে কিন্তু বেনাপোল স্থলবন্দর দিয়ে গত 4, 5 ও 6 তারিখে 3 চালানে প্রায় 65 টনেরও বেশি কাঁচামরিচ বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। এবং আমরা স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আগে যেখানে কাঁচামরিচের দাম ছিল প্রতি কেজি 400 টাকা, এখন কিন্তু কাঁচামরিচের দাম নেমে এসেছে প্রতি কেজি 200 টাকা করে। আমরা ভোক্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই 200 টাকা করেও কিন্তু তাদের কিনতে অনেকটা অসুবিধায় পড়তে হচ্ছে, কারণ অনেকের কিন্তু এই 200 টাকা করে কাঁচামরিচ কেনার সামর্থ্য নেই। আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পেরেছি যে কাঁচামরিচ যে এখনো পর্যন্ত ভারতের পেট্রাপোল ও বনগাঁতে কাঁচামরিচ পণ্যবাহী ট্রাকগুলো এখনো অপেক্ষমান আছে এবং আগামীকাল থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে এবং তারপরে কিন্তু আরো বাজারের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ। তামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে বাজার দরের সবশেষ জানাচ্ছেন সহকর্মী শাহপরান। আমি রয়েছি এখন ব্রাহ্মণবাড়িয়া কসবা কুচি বাজার, যেটি কসবা আখাউড়ার 2টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাজার। আমরা জানি ভারত থেকে আখাউড়া স্থলবন্দর সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হয়েছে বাংলাদেশে, যার জন্য গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কাঁচামরিচের দাম অনেকটাই কমে গেছে। গত সপ্তাহে ছিল 280 থেকে 300 টাকা পর্যন্ত কাঁচামরিচের রেট। আজকের বাজারে 250 থেকে 270 টাকা পর্যন্ত কাঁচামরিচের দাম নির্ধারণ করা হয়েছে। আর এদিকে মাছ এবং পোলট্রি মুরগির মাংস বাজার ঊর্ধ্বগতিতে রয়েছে, তাতে ক্রেতাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সবজি বাজারও ক্রেতাদের উপস্থিতি বেশ রয়েছে। ক্রেতারা জানিয়েছে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজি বাজার অনেকটাই কমে গিয়েছে। যেমন শসার দাম হচ্ছে 25 টাকা, বেগুন 100 টাকা, এবং পোলট্রি মোরগ গত সপ্তাহে ছিল 165 টাকা, আর আজকের বাজার হচ্ছে 170 টাকা। পোলট্রি মুরগি যারা বিক্রি করে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে হঠাৎ দাম বেড়ে যাওয়ায় তাদেরকেও দাম দিয়ে কিনতে হয়, তাই তাদের দামেও বিক্রি করতে হয়। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শাহপরান। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 24 সেপ্টেম্বর অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে, যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফর সূচি অনুযায়ী নিউ ইয়র্কে বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও 25 সেপ্টেম্বর নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি। এরপর 26 থেকে 28 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে তার। সেখানে কারিগরি ও প্রযুক্তি খাতের বাংলাদেশি উদ্যোক্তাদের দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সফরকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়া বিএনপি ও প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রেস সচিব সালেহ শিবলি জানান, 8 থেকে 10 দিনের এই সফরের বিস্তারিত প্রস্তুতি চলছে, তবে চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারণের প্রক্রিয়ায় রয়েছে। কক্সবাজারের মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ 28 কোটি ঘনফুট বেড়েছে। তবে চাহিদার তুলনায় ঘাটতি থাকায় শিল্প, আবাসিক ও সিএনজি খাতে ভোগান্তি কাটেনি। সংকটের কারণে অনেক কারখানা বন্ধ ঘোষিত হলেও দীর্ঘ 14 দিন পর নেত্রকোনায় স্বাভাবিক হয়েছে সরবরাহ। আগামী 2-3 দিনে দ্বিতীয় বয়লারটি চালু হলে সংকট কাটার আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এদিকে বিদ্যুৎ ঘাটতির প্রভাবে দেশজুড়ে লোডশেডিং অব্যাহত রয়েছে। অন্যদিকে জ্বালানি নিরাপত্তা জোরদারে ভারতের কাছে পাইপলাইনে ডিজেল সরবরাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পেট্রোবাংলা জানিয়েছে, দ্বিতীয় বয়লার সচল হলে আরও 30 কোটি ঘনফুট গ্যাস যুক্ত হয়ে সরবরাহ স্বাভাবিক হবে।
10 থেকে 15 দিন আমরা হলো মনে করেন গ্যাসের সংকট পাইছি। 3 ঘন্টা 3.5 ঘন্টা করে থাকার লাগছে। আজকে 2 দিন হলো আমরা মনে করেন 5 মিনিটের সময় লাগতেছে না। গত 2 দিন থেকে একটু মোটামুটি সব জায়গায় সিরিয়াল কম, মানে আইতেছি গ্যাস পাইতেছি, আগের থেকে অনেকটাই আর কি ভালো লাগতেছে। এরকম যদি সব সময় থাকতো তো মানে আমগোর জন্য আর কি ভালো হতো। আগে 4-5 ঘন্টা 6 ঘন্টা, কোনোদিন দেখা গেল রাত্র 3টার সময় উঠে যাইতাম গ্যাস আনতে। কষ্ট ছিল, কিছুটা লাঘব হয়েছে, কিছুটা নিয়ন্ত্রণে আসছে বলে মনে হচ্ছে। 17 দিন পরে লাইনে গ্যাস ছিল না, যার কারণে আমরা অনেক কষ্ট করছি। এখন আর আমরা পারতেছি না। আপাতত গ্যাস আইছে কিন্তু প্রেসার কম। 8-10 দিন পর থেকে গ্যাস পাইতেছি, এই 100-150 প্রেসার যেমন হোক এইরকম থাকলেও আমাদের চলে, কিন্তু আমরা না পাইলে তো আমরা চলতে পারি না। এটা এই দুর্ভোগ যাতে না হয়। আর দর্শক, রাজধানীর মগবাজার ফিলিং স্টেশন থেকে গ্যাস সংকটের সবশেষ জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। জয়নুল, আপনি যেমনটি বলছিলেন, মহেশখালীর এলএনজি টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই সারা বাংলাদেশে গ্যাস সংকটের যে ভয়াবহতা আমরা দেখেছি গত 2-1 দিন ধরে, সেই সংকট কিছুটা হলেও লাঘব হয়েছে। আমি রয়েছি মগবাজারের একটি সার্ভিস স্টেশনে। এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই আগের মতো কোনো সংকটের কোনো লাইন নেই এবং কোনো চালকদের কোনো অভিযোগ নেই। যদি বলে রাখতে চাই, গত 21শে জুলাই মহেশখালীর ভাসমান যে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর জাতীয় গ্রিডে সরবরাহ প্রায় অর্ধেক কমে গিয়েছিল, সেটি কিন্তু একটি বয়লার সচল হয়েছে এবং সচল হওয়ার কারণে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। এখানকার অনেক চালকদের সাথে আমরা কথা বলেছি, যারা এখানে গ্যাস নিতে আসছেন। তারা বলছেন গত 10-15 দিন থেকে কিন্তু 2-1 দিন ধরে তারা সরবরাহ বেশি পাচ্ছেন এবং তাদের কোনো দীর্ঘ লাইন তারা দেখতে পাচ্ছে না। তারা বলছেন যে যেহেতু জ্বালানি ও খনিজ মন্ত্রী বলেছেন আগামী 2-3 দিনের মধ্যেই যেহেতু পরিবেশ এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, সেই আশ্বাসে তারা কিছুটা হলেও সন্তুষ্টি পেয়েছেন। তারা বলছেন যে এভাবে যদি ঠিকভাবে গ্যাস সরবরাহ ঠিক থাকে তাহলে তারা জনজীবনে কোনো প্রভাব পড়বে না। তো জয়নুল, এই ছিল আমার কাছ থেকে মগবাজার ফিলিং স্টেশন থেকে গ্যাস সংকটের স্বাভাবিক হওয়ার চিত্র। ধন্যবাদ রেজা। দর্শক, এবার গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি নিয়ে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। আপনি জানেন যে নেত্রকোনায় টানা 14 দিনেরও অধিক গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর আজ 2-3 দিন যাবৎ গ্যাস সরবরাহ চালু হয়েছে। এদিকে আমি কয়েকজন আবাসিক গ্রাহক এবং গ্যাসে চালিত যে গাড়ির ড্রাইভার আছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন, 2 সপ্তাহ দুর্ভোগের পর গ্যাস সরবরাহ চালু হওয়ায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এদিকে তারা আরও দাবি জানিয়েছেন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে যাতে এই গ্যাস সরবরাহ যাতে আর কখনো এই সংকট জেলাবাসী না পড়ে, সেই দিকে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে গ্যাস সরবরাহের সর্বশেষ তথ্য। ধন্যবাদ জাহাঙ্গীর। রংপুরে তিস্তা নদী সহ বিভিন্ন নদ নদীর পানি ওঠানামার মধ্যেও কাটেনি নিম্নাঞ্চল ও চরাঞ্চলের দুর্ভোগ। কাউনিয়ায় তিস্তার পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও এখনও পানিবন্দী কয়েকশো পরিবার। নদীতে পানি হ্রাস বৃদ্ধির এই অনিশ্চয়তায় তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। পানি কিছুটা কমলেও বিস্তীর্ণ বসতবাড়ি ও ফসলি জমিতে জলাবদ্ধতা রয়ে গেছে। ডুবে গেছে আমন ধানের বীজতলা ও চারা, যা নতুন করে তৈরির খবরে উৎপাদন খরচ ও ক্ষতির আশঙ্কায় ফেলেছে কৃষকদের। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে তারা প্রায় 6 বার বন্যার মুখোমুখি হয়েছেন। চরম দুর্ভোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি সহায়তা ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা দাবি জানিয়েছেন। নদী ভাঙাতে খুব দুঃখিত আছিলাম, অনেক কষ্ট করছি। 12-14 বার বাড়ি ভাঙিয়ে নদী খুঁড়ি যাই, আমরা খুঁড়ি দাও, নদী খুঁড়িয়ে ভরপুর করে বাঁধি দাও, দিলে আমার জমি হয়ে যাবে, কলিমিলি খাওয়ার পামো চড়িয়ে। আমার অনেক বেসন বন্যায় বৃষ্টিতে ডুবে গেছে এবং আমি আবার বেসন ফেলানোর জন্য ধান নিয়ে যাচ্ছি, কাঁচলায় বেসন ফেলাবো। আমরা তো ধান এখানে বুনতেছি ভাই, অনেকই মানুষ, অনেক আমরা লেবার, দেখা যায় 400-500 টাকা রোজে আমরা কাজ করতেছি। যদিও পানি বৃদ্ধি হয়, বেশি পানি হয়, এগুলো ফসলের কোনো গ্যারান্টি নেই। ভারত থেকে পানি যদি বেশি ছাড়ে তাহলে হয়তো বা আমাদের ফসলের কোনো গ্যারান্টি নেই। আর যে নদী ভাঙতেছে যেভাবে,
বলা যায় না আমরা ফসল ঘরে নিতে পারবো কিনা, উপরে আল্লাহ মালিক তাই জানে। দর্শক, রংপুরে বন্যায় তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রবিউল ইসলাম। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের কাউনিয়া উপজেলা তিস্তা এবং সড়ক সেতুর মাঝামাঝি পানির যে সেন্টিমিটার সেই সেন্টিমিটারের সামনে। আপনাকে যদি তিস্তা নদীর পানির একটু কথা আমি জানিয়ে রাখি যে রংপুরে কিন্তু তিস্তাতে শুধু পানি বৃদ্ধি হয়েছিল। আর এবারে নিয়ে কিন্তু তিস্তা নদীতে পানিবন্দী হলেন প্রায় ৬ বারের মতো তিস্তার পানি কিন্তু বৃদ্ধি হলো এবং পানি কিন্তু কমতে শুরু করছে। আমাদের জানার মতে যে গত ১২ ঘন্টা থেকে পানি কিন্তু কমতে শুরু করছে। তবে এখন পর্যন্ত পানি কিন্তু বিপদ সীমার প্রায় ছুঁই, ছুঁই অবস্থার মধ্যে কিন্তু অতিবাহিত হচ্ছে। তবে আপনাকে আরেকটি তথ্য যদি আমি দিয়ে রাখি যে রংপুরে কাউনিয়া উপজেলার ঢুসমারি যে চর, সেই চরে কিন্তু এখনো প্রায় শতাধিকের মতো পরিবার কিন্তু পানিবন্দী আছে বলে এমন তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে, এমন তথ্য আমরা পেয়েছি। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে শুধু ঢুসমারি নয়, বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই পানিটাকে আসার কারণে তারা কিন্তু আতঙ্কে আছে। কারণ এখন কিন্তু যে আমনের মৌসুম হচ্ছে, সেই আমনের মৌসুমের কারণে কিন্তু অনেক এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যে আমন ধান রোপণের জন্য চেষ্টা করেছে। আমরা ঢুসমারি চরের আমরা বেশ কিছু কৃষকের সাথেও কথা বলেছি। তারা যে কথাগুলো বলছেন যে এই পানি, এই যে তারা জমিতে রোপণ করলেন, এই ধানটা তারা তুলতে পারবেন কিনা, এমনটাই কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই কিন্তু তাদের জীবন জীবিকা নির্ভর অতিবাহিত হচ্ছে। তবে রংপুর থেকে তিস্তার খবর বা পানির খবর আমার কাছে এতটুকু ছিল। সিলেট ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। সিলেটে যাত্রীবাহী ২ বাসের সংঘর্ষ এবং বগুড়ায় বাস চাপায় প্রাণ হারিয়েছেন তারা। আজ সকালে ৭:৩০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার দয়ামির এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিলেটগামী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন সহ মোট ৯ জন নিহত হন। আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে একই দিন ভোর ৫:৩০টার দিকে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ইরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে বাস চাপায় ৭ জন শ্রমিক নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা যানবাহন ভাঙচুর করলে সড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ উভয় স্থানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। ঘটনাস্থলে ৩ জন স্পট ডেথ হয়েছে আর ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছিল। ১৪ জনের ভিতর ৩ জন মেডিকেলে মারা গেছে, মোট ৬ জন মারা গেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে ঘিরে গড়ে ওঠা পর্যটন নগরী এবার পা রাখতে যাচ্ছে সিটি কর্পোরেশনে। নাগরিকদের প্রত্যাশা এটি শুধু প্রশাসনিক মর্যাদা নয়, বরং আধুনিক পরিকল্পিত, পরিচ্ছন্ন এবং আন্তর্জাতিক মানের একটি নগরী হিসেবে গড়ে উঠুক। বিস্তারিত কক্সবাজার ব্যুরো চিফ আয়াস রনির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। প্রতি বছর দেশ বিদেশের লাখো পর্যটকের পদচারণায় মুখর থাকে এই জনপদ। পর্যটনের বিস্তারের সাথে নগর সেবায় চাহিদাও বেড়েছে বহুগুণ। সেই বাস্তবতায় কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে নতুন আশা। কক্সবাজার পৌরসভা যাতে সিটি কর্পোরেশন হলে যে পর্যটন সেক্টর বলেন, যে আমাদের বিভিন্ন সেক্টর থেকে কিন্তু এই যে বিভিন্ন উন্নয়নের দিক বাড়বে। এই কক্সবাজারের মধ্যে একটা যে সিটি কর্পোরেশন হবে, এটা যদি হয় তাহলে আমাদের এই কক্সবাজারের মধ্যে অনেকটা উন্নত হবে। সিটি কর্পোরেশন আর বাড়া বাড়িব, তারপর প্রশাসনও বাড়লে টুরিস্ট নিরাপত্তা আইব। নাগরিকদের প্রত্যাশা সিটি কর্পোরেশন হওয়ার সুফল যেন দৃশ্যমান হয়। আধুনিক সড়ক, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানির সুব্যবস্থা সহ কক্সবাজার যেন হয়ে ওঠে আন্তর্জাতিক মানের এক পর্যটন নগরী। বাংলাদেশের নয়, বিশ্বের কাছে এই পরিকল্পিত নগরীর সাথে সাথে কক্সবাজারের পর্যটন শিল্প আরো বিকাশ হবে। এখান থেকেই সরকারের একটি বিশাল অঙ্কের যে রাজস্ব এখান থেকে আদায় হবে। পরিকল্পিতভাবে যাতে সিটি কর্পোরেশন করে এবং যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের কাছে আমার দাবি থাকবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে যাতে কক্সবাজারকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়। আমি মনে করি
পরিবেশ ঠিক না থাকলে আসলে পর্যটনের কোনো মূল্যায়ন নেই। তো সেই স্বাভাবিকভাবে আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে, পর্যটন উন্নয়ন করতে হবে এবং সাথে সাথে আমাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হয় তাহলে আমাদের কক্সবাজারের নাগরিকরা তাদের যে নাগরিক সুবিধা রয়েছে সেটা আরো বৃদ্ধি হবে। বিশেষজ্ঞদের মতে কক্সবাজারের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমুদ্র সৈকত, পাহাড়, বনভূমি এবং জীববৈচিত্র্য রক্ষা করে টেকসই উন্নয়নের পথেই এগোতে হবে। বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো করতে গিয়ে পরিবেশের দিকে কিভাবে অধিকতর গুরুত্ব দিয়ে করা যায় এই বিষয়টা নিয়ে ওনারা বেশ ভালো ধারণা পোষণ করেন, ধারণা রাখেন। তো আমরা মনে করি প্রথম অবস্থায় এই জিনিসগুলো, এই চ্যালেঞ্জগুলো ওনারা ভালোভাবে মোকাবেলা করবেন। তবে সব জিনিসগুলো একই আমব্রেলার আন্ডারে যদি সব সংস্থাগুলো সমন্বয় করে যদি একটা বড় মহাপরিকল্পনা করেন, এই মহাপরিকল্পনার অধীনে ইনশাআল্লাহ কক্সবাজার সিটি কর্পোরেশন এগিয়ে যাবে বলে আমি আশা করি। ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা গেলে দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে কক্সবাজারের অবস্থান আরও শক্তিশালী হবে। কক্সবাজারে আপনি একজন জেলা জজ আপনার অনেকগুলো মামলা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তখন যখন সিটি কর্পোরেশন হবে তখন দেখবেন যে একজন মহানগর দায়রা জজ হবে না, একজন কক্সবাজার জেলাও দায়রা জজ হবে। অনুরূপভাবে আমাদের বিচার ব্যবস্থাও সেভাবে ডেভেলপ করবে। তাহলে দুইটা বিচার ব্যবস্থা এখানে করে উঠবে, একটা উঠবে মহানগর বিচার ব্যবস্থা যেটা সিটি কর্পোরেশনের ভিতরে, আরেকটা হবে জেলা পর্যায়ে। কক্সবাজার পৌরসভাকে যদি আমরা সিটি কর্পোরেশনের আওতায় এনে গেজেট প্রকাশ করে কক্সবাজার পৌরসভাকে যদি সিটি কর্পোরেশন করা যায় তাহলে পর্যায়ক্রমে বাকিগুলো আমাদের পৌরসভার সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করা সম্ভব। রাস্তাঘাটের অবকাঠামো সুন্দর হবে, শহরটা সুন্দর হবে, ড্রেনেজ ব্যবস্থা ভালো হবে এবং সুপেয় পানি পাবে। আমাদের যেটা শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আসবে, এতে নাগরিক সুবিধা বেড়ে যাবে। সমুদ্রের শহর কক্সবাজারের সামনে এখন নতুন এক দিগন্ত। বিশ্বমানের পর্যটন ব্যবস্থার মধ্য দিয়ে কক্সবাজারকে সত্যিকারের এক আধুনিক, পরিচ্ছন্ন ও টেকসই উপকূলীয় নগরীতে পরিণত করার প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা। চ্যানেল এস নিউজ ডেস্ক। চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও এক। সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচ সহ সবজির বাজারে স্বস্তি ফিরলেও চড়া ডিম, মুরগি ও মাছের দাম, মূল্য নিয়ন্ত্রণে তদারকি জোরদারের দাবি ক্রেতাদের। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়লেও কাটেনি সংকট, অব্যাহত লোডশেডিং, 2-3 দিনে পরিস্থিতি স্বাভাবিকের আশ্বাস জ্বালানি মন্ত্রী। রংপুরে নদ নদীর পানি ওঠানামায় কাটেনি তিস্তাপাড়ের দুর্ভোগ, পানিবন্দী শত শত পরিবার, অনিশ্চয়তায় আমন চাষিরা, জরুরি সহায়তার দাবি। 2 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিভে গেল 15 প্রাণ, সিলেটে 9, বগুড়ায় 7 শ্রমিক নিহত, আহত আরও বেশ কয়েকজন। এবং পর্যটনের রাজধানী কক্সবাজার এবার সিটি কর্পোরেশনের পথে, উচ্ছ্বাসের সঙ্গে পরিকল্পিত উন্নয়নের প্রত্যাশা। এই ছিল চ্যানেল এস দেশের কথাই। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।